হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কবিরুল স্টাডি। তো আমরা লুসেন্ট জিকের ফিজিক্সের চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। তো ফিজিক্সের আমাদের প্রথম চ্যাপ্টার ইউনিট এবং মেজারমেন্ট, ঠিক আছে। তো আমাদের ফিজিক্সের প্রথম চ্যাপ্টার ইউনিট এবং মেজারমেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং দ্বিতীয় চ্যাপ্টার মোশন নিয়ে আলোচনা করছিলাম আমরা। তো এই মোশনের আমি ফার্স্ট পার্ট আপলোড করেছি, ঠিক আছে। এরপরে আমরা সেকেন্ড পার্ট আজকে দেখব এবং মোশনটা আজকে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো সেকেন্ড পার্টটা আমাদের ফ্রিকশন থেকে শুরু হচ্ছে। তো ফ্রেন্ডস, আলোচনা করছি লুসেন্টের। তোমাদের যাদের লুসেন্টের বই আছে, লুসেন্টের বইটি খুলে সামনে নিয়ে দেখতে পারো। শুরু করছি। তো ফ্রেন্ডস, ফ্রিকশন থেকে স্টার্ট করছি। দেখো, শুরু করছি লুসেন্টের ফ্রিকশন। এখানে আমি বাংলা এক্সপ্লেন করে দেবো। দেখো, দ্য ফোর্স হুইচ অপোজ দ্য রিলেটিভ মোশন বিটুইন টু বডিজ ইন কন্ট্যাক্ট ইজ কল্ড ফ্রিকশন। ঠিক আছে। তো ফ্রিকশন কী বলে? দেখো, ফ্রিকশন হচ্ছে যখন দুটো বস্তু, ঠিক আছে, মনে করো এই একটা বস্তু এবং তার সাথে জয়েন হয়ে আছে এই আরেকটা বস্তু, ঠিক আছে। যখন দুটি বস্তু একে অপরের বিরুদ্ধে চলার চেষ্টা করছে, ঠিক আছে, মনে করো এই বস্তু এদিকে চলার চেষ্টা করছে, তখন এই নিচের বস্তুটি উপরকার বস্তুটিকে একটি বিরুদ্ধ বল কাজ করবে, মানে গতির বিরুদ্ধে। মানে নিচের বস্তুটির উপরের বস্তুটি ঠিক এইদিকে একটা ফোর্স কাজ করবে, যে ফোর্সটাকে আমরা বলবো ফ্রিকশন ফোর্স। আমি এটাকে মনে করো টানছি এ বল প্রয়োগ করে, ঠিক তার অপোজিটে একটা বল প্রয়োগ হবে যেটা হচ্ছে এফ, যাকে আমরা বলে থাকি এটা হচ্ছে ফ্রিকশন ফোর্স, ঠিক আছে। যেটাকে বলা হয় ফ্রিকশন ফোর্স, যেটা সবসময় গতির বিরুদ্ধে কাজ করে। কখনো কখনো গতির কারণ হয় যদিও। তো এখানে মনে রাখবে, দ্য ফোর্স হুইচ অপোজ দ্য রিলেটিভ মোশন, যেটা আপেক্ষিক গতির বিরুদ্ধে কাজ করে, বিটুইন টু বডিজ ইন কন্ট্যাক্ট ইজ কল্ড ফ্রিকশন, ঠিক আছে। তো দেখো, এটা হচ্ছে ফ্রিকশন। আমরা সাধারণত ফ্রিকশনকে তিনটি ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, এক নম্বর হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, দুই নম্বর হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশনকে আমরা ডাইনামিক ফ্রিকশনও বলে থাকি, আর একটাকে আমরা বলবো রোলিং ফ্রিকশন। তো আমি বলে দিই ব্যাপারগুলো কি। স্ট্যাটিক ফ্রিকশন কি, ঠিক আছে। তো স্ট্যাটিক ফ্রিকশন কি ব্যাপারটা একটু বোঝার জন্য দেখো, আমি একটা চিত্র নিচ্ছি আগে। তো ফ্রেন্ডস, দেখে নাও স্ট্যাটিক ফ্রিকশনটা কি। স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে এমন ফ্রিকশন, মানে মনে করো খুব একটা বড় বস্তু আছে, ঠিক আছে, বড় বস্তুটাকে তুমি বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করে বস্তুটির কোনো গতি হচ্ছে না, অর্থাৎ বস্তুটি সেই জায়গাতেই স্থির হয়ে আছে, ঠিক আছে, বস্তুর মধ্যে কোনো গতির সৃষ্টি হচ্ছে না। তো এই যে বস্তুর মধ্যে কোনো গতি না হওয়া, এটাকে আমরা বলবো স্ট্যাটিক ফ্রিকশন, ঠিক আছে। স্ট্যাটিক ফ্রিকশন অর্থাৎ বস্তুর ওপর তুমি বল প্রয়োগ করে বস্তুটিকে কোনো নাড়াতে পারছো না, এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, ঠিক আছে। মনে করো এখানে একটা বক্স আছে, প্রথমে তুমি অল্প অল্প করে বল প্রয়োগ করতে শুরু করছো, ঠিক আছে। প্রথমে অল্প বল প্রয়োগ করলে বস্তুটি নড়ছে না, কিন্তু এক সময় বল প্রয়োগ করতে করতে দেখবে বস্তুটি একটি গতিতে চলতে শুরু করবে, ঠিক আছে। যে ম্যাক্সিমাম বল এটা সহ্য করতে পারছে, মানে যতদূর অবধি, মানে ধরুন এখানে আর একটু মাত্র বল প্রয়োগ করলেই যে বস্তুটি চলতে শুরু করবে, ঠিক আছে, যেই অবস্থায়, সেটাকে আমরা বলবো লিমিটিং ফ্রিকশন, অর্থাৎ যেটা সর্বোচ্চ, যে যতটুকু বল ধারণ করতে পারবে, অর্থাৎ তার বেশি যদি একটু আমি বল প্রয়োগ করি তাহলে বস্তুটি গতিতে চলতে শুরু করবে, ঠিক আছে, ঠিক ওই সর্বোচ্চ বলটাকে আমরা বলবো লিমিটিং ফ্রিকশন, ঠিক আছে। তো তোমাদের এখান থেকে মনে রাখতে হবে যে স্ট্যাটিক ফ্রিকশনে কিন্তু বস্তুর কোনো নড়নচলন হয় না, বা বস্তু মুভ করে না, কোনো মোশন হয় না বস্তুর মধ্যে, ঠিক আছে। স্ট্যাটিক ফ্রিকশনে সর্বোচ্চ স্ট্যাটিক ফ্রিকশনটাকে বলা হয় লিমিটিং ফ্রিকশন, এটা মনে রাখবে। তো ফ্রেন্ডস, দেখে নেওয়া যাক লুসেন্ট বইয়ে এবার। তো ফ্রেন্ডস, দেখে নাও, এখানে বলা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন কি। দ্য ফোর্স অফ ফ্রিকশন হুইচ ইজ ইন্ট্রোডিউসড হোয়েন দেয়ার ইজ নো রিলেটিভ মোশন ইজ কল্ড স্ট্যাটিক ফ্রিকশন। নো রিলেটিভ মোশন অর্থাৎ কোনো আপেক্ষিক গতির সৃষ্টি হয় না, ঠিক আছে। দেখো, স্ট্যাটিক ফ্রিকশন ইজ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। স্ট্যাটিক ফ্রিকশন কি? এটা হচ্ছে একটা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, অর্থাৎ এই যে একটা ধরো কোনো একটা ব্লক রাখা আছে, এখানে একটা ব্লক রাখা আছে, ঠিক আছে। তো ব্লকটার উপরে মনে করো আমি প্রথমে এদিকে 5 নিউটন বল প্রয়োগ করলাম, ঠিক আছে। দেখলাম যে ব্লকটি কোনো নাড়াচড়া করছে না, তার মানে কি, এই যে এই নিচের আপেক্ষিক তল বরাবর একটা ঘর্ষণ বল প্রয়োগ করেছে, যেটাও হচ্ছে 5 নিউটন, ঠিক আছে। মানে এটা সেলফ অ্যাডজাস্ট করে নিচ্ছে যদি না নড়ে। এখানে যদি আমি মনে করো 6 নিউটন বাড়িয়ে নিলাম, আর এটার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 5 নিউটন অবধি সহ্য করতে পারবে, সুতরাং এখানে কি হবে, এটা চলতে থাকবে যদি এখানে বল বাড়িয়ে দিই, ঠিক আছে ফ্রেন্ডস। তো এবার দেখো, স্ট্যাটিক ফ্রিকশন ইজ এ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, ইটস ভ্যালু বিকামস ম্যাক্সিমাম when the applied force on its body is such that the body is about to slide। তাহলে এটা ম্যাক্সিমাম ফোর্স কখন হয়? যখন বডিটি প্রায় মানে গতির অভিমুখ সৃষ্টি হয়। দেখো, ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ কল্ড লিমিটিং ফ্রিকশন। তাহলে লিমিটিং ফ্রিকশন কাকে বলে? ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন, সেটাকেই বলবো আমরা লিমিটিং ফ্রিকশন।
এবার নেক্সট আমরা আলোচনা করব কাইনেটিক ফ্রিকশন নিয়ে। তো কাইনেটিক ফ্রিকশনকে আমরা বলা হয় ডাইনামিক ফ্রিকশন বা স্লাইডিং ফ্রিকশনে অনেক ক্ষেত্রে বলা হয়। অর্থাৎ মানে কাইনেটিক ফ্রিকশনে কী হয়, যে বস্তুটি চলতে আরম্ভ করে বা বস্তুটির মধ্যে একটা মোশনের সৃষ্টি হয়, সেটাকে আমরা বলবো যে কাইনেটিক ফ্রিকশন। তো দেখে নেওয়া যাক কাইনেটিক ফ্রিকশন কি। দ্য ফ্রিকশন হুইচ অ্যাক্টস হোয়েন এ বডি স্লাইডস ওভার দ্য সারফেস অফ আদার বডিজ ইজ কল্ড কাইনেটিক অর ডাইনামিক ফ্রিকশন। ঠিক আছে, যখন বস্তুর উপরে স্লাইডলিভাবে কী থাকে, চলতে শুরু করে, সেটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। এখানে দেখো কাইনেটিক ফ্রিকশন ইজ লেস দ্যান লিমিটিং ফ্রিকশন। ঠিক আছে, কাইনেটিক ফ্রিকশন লেস দ্যান লিমিটিং ফ্রিকশন মানে ব্যাপারটা কি, ব্যাপারটা মনে করে দেখো কোনো একটা বস্তু আছে, ঠিক আছে, সে বস্তুটা এখন স্থির হয়ে আছে, আমি একসময় বল প্রয়োগ করছি, একসময় সর্বোচ্চ বল প্রয়োগ করলাম, মানে যার পর আমি একটু বল প্রয়োগ করলেই বস্তুটি চলতে শুরু করবে। মনে করো সর্বোচ্চ এর লিমিটিং ফ্রিকশন হচ্ছে 5 নিউটন, ঠিক আছে, এর বেশি একটু বল প্রয়োগ করলে বস্তু চলতে শুরু করবে। আমি বস্তুর ওপর যদি 5.1 নিউটন বল প্রয়োগ করলাম, তখন কী হবে, তখন এই বস্তুটি এদিকে চলতে শুরু করবে। ঠিক আছে, যেহেতু লিমিটিং ফ্রিকশন 5, কিন্তু যখন চলতে শুরু করবে তখন বস্তুটির মধ্যে আর 5 নিউটন বল প্রয়োগ করতে হবে না, তখন 5-এর কম করতে হবে। ঠিক আছে, লেস দেন 5, অর্থাৎ 5-এর কম বল প্রয়োগ করতে হবে, মানে 5টাই সব থেকে বেশি। ঠিক আছে, 5-এর কম বল প্রয়োগ করতে হবে। তার জন্য এখানে বলা হচ্ছে যে কাইনেটিক ফ্রিকশন ইজ লেস দেন দ্য লিমিটিং ফ্রিকশন। এবার দেখো যে কাইনেটিক ফ্রিকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ রিলেটিভ স্পিড বিটুইন দ্য বডিজ প্রোভাইডেড দ্য স্পিড ইজ স্মল। তো এখানে বলা হচ্ছে দেখো কাইনেটিক ফ্রিকশন হচ্ছে কি, একটা স্বাধীন বল। ঠিক আছে, দুটো রিলেটিভ মোশনের মধ্যে বস্তু যখন টু বডিজ প্রোভাইডেড দ্য স্পিড ইজ স্মল, যেখানে স্পিডটা কী হবে, ছোটো হয়। তারপর দেখো যে ফ্রিকশন ডিপেন্ডস আপন নেচার অফ কন্ট্যাক্ট সারফেস ডিউ টু রাফনেস দ্য ফ্রিকশন ইনক্রিজ। ঠিক আছে, মানে ফ্রিকশন যে ঘর্ষণ বল, সেটা আমাদের বিভিন্ন তলের উপর নির্ভর করে। এই যে সারফেস, এই তলের উপর যদি ব্লক রাখি, এই তলটা যদি ব্লক রাখি, এখানে যদি রাফনেস হয় তলটা, তাহলে সেখানে কী হবে, আমাদের ফ্রিকশন বলটা বেশি লাগবে। তারপর দেখো ফ্রিকশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ম্যাক্রোস্কোপিক এরিয়া অফ কন্ট্যাক্ট। তো এখানে আমরা আগেই বললাম যে ফ্রিকশন বল হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট অফ ম্যাক্রোস্কোপিক এরিয়া অফ কন্ট্যাক্ট, মানে এখানে ম্যাক্রোস্কোপিক মানে ছোটো ছোটো বস্তুর সাথেও ঘর্ষণ হয়। তারপর দেখো এখানে বলা হচ্ছে যে ফ্রিকশন ইজ প্রপোর্শনাল টু দ্য নর্মাল রিয়াকশন। ফ্রিকশন হচ্ছে নর্মাল রিয়াকশনের সঙ্গে কি, লম্ব। অর্থাৎ মনে করো কোনো একটা বল এফ, ফ্রিকশন বল, সেটা কার সঙ্গে প্রপোর্শনাল হবে, নর্মাল যদি আর হয় তো আরের সঙ্গে সেটা সবসময় কী হবে, লম্বভাবে কাজ করবে ফ্রিকশন বল। আমরা যেটা হাঁটি সেটা ফ্রিকশনের জন্যই হেঁটে থাকি। অর্থাৎ কোনো একটা স্লাইড, এর উপর যদি একটা মনে করো ব্লক রাখা আছে, সেই ব্লকটা যদি নিচে নামে, এই ব্লকটার উপর সবসময় লম্বভাবে কাজ করবে, ফ্রিকশন বল সবসময় লম্বভাবে কাজ করবে। এই যে নিচে গড়িয়ে আসছে এই ব্লকটা, এখানে যে ফ্রিকশন বলটা কাজ করেছে নিচে, সেটা সবসময় লম্বভাবে কাজ করবে। ঠিক আছে, তো এবার আমরা আলোচনা করব সেন্ট্রিপিটাল ফোর্স আর একটা সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স মানে হচ্ছে তোমাদের অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল কি, when a body travels along a circular path, its velocity changes continuously. Naturally, an external force always acts on the body towards the center of the path. The external force required to maintain the circular motion of the body is called centripetal force. ঠিক আছে, তো সেন্ট্রিপিটাল ফোর্স ব্যাপারটা একটু বলে দিই আমি। মনে করো কোনো একটা বস্তু, ঠিক আছে, কোনো একটা বস্তু মনে করো একটা বৃত্তীয় পথে ঘুরছে। ঠিক আছে, বৃত্তীয় পথে ঘুরছে, তো কী হয়, বস্তুটির ভিতরের দিকে একটা সবসময় বল অনুভব করে। ঠিক এইভাবে বস্তুর সবসময় তো বাড়ির দিকে ছিটকে চলে যেতে চাই। মনে করো এই বস্তু সবসময় যে কোনো অবস্থানে বস্তু সবসময় বাইরের দিকে, এখান থেকে যদি বস্তু থাকে সে সবসময় বাইরের দিকে ছিটকে চলে যেতে চাই, কিন্তু এই বস্তুটিকে কেন্দ্র দিকে একটা বল অভিমুখী আকর্ষণ করে। ঠিক আছে, যার জন্য এটা আটকে থাকে, সবসময় নিচের দিকে একটা বল টানে কেন্দ্রের দিকে, যেটাকে আমরা বলে থাকি সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে, তো দেখো ইফ এ বডি অফ মাস এম ইজ মুভিং on a circular path of radius r with uniform speed v, then the required centripetal force F সমান mv স্কোয়ার বাই আর। এটা মনে রাখবে, এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা। F সমান মানে প্রযুক্ত বল সমান mv স্কোয়ার বাই আর, যেখানে v হচ্ছে ওই বস্তুটির গতিবেগ, যে গতিবেগের সাথে বস্তুটি আবর্তন করছে, এবং আর হচ্ছে সার্কুলার পাথটির রেডিয়াস। ঠিক আছে, এবার আমরা কিছু পড়বো, এক্সাম্পল জানবো, এক্সাম্পল অফ সেন্ট্রিপিটাল ফোর্স। তো ফ্রেন্ডস এখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো কিছু কিছু সেন্ট্রিপিটাল ফোর্সের এক্সাম। দেখো ইফ এ স্টোন অ্যাটাচড টু এ স্ট্রিং ইজ হোয়ার্ড ইন এ সার্কুলার পাথ
দ্য রিকোয়ার্ড সেন্ট্রিপিটাল ফোর্স ইজ সাপ্লাইড বাই দ্য টেনশন ইন দি স্ট্রিং। ঠিক আছে, মানে যে কোনো একটা দড়ির মাথায় যদি তুমি একটা পাথর লাগিয়ে যদি সেটাকে ঘোরাও, ঠিক আছে, তো এটা যে একটা বৃত্তীয় পথে যেটা আবর্তন করছে সেটা হচ্ছে একটা দড়ির ওপরে যে বলটা কাজ করছে সেই বলটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে, এরকম অনেক উদাহরণ আছে, তোমরা দেখে নাও, দেখে নিতে পারো। দেখো, ফর দ্য মোশন অফ প্ল্যানেটস অ্যারাউন্ড দ্য সান, ঠিক আছে, অর্থাৎ সূর্যের চারিদিকে গতি, সূর্যের চারিদিকে পৃথিবীর গতি। ফর দ্য মোশন অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন যে পরমাণুর মধ্যে ইলেকট্রন যেভাবে পাক খাচ্ছে নিউক্লিয়াসকে ঘুরে, ঠিক আছে, এইরকম। তারপর ফ্রেন্ডস এখানে দেখো দেওয়া আছে যে এ সাইক্লিস্ট negotiating a curved path bends towards the center of the path so that the horizontal component of normal reaction on the cyclist by the ground should supply the required centripetal force। অর্থাৎ এখানে বলছে মানে কোনো একটা পথ, ঠিক আছে, কোনো একটা বৃত্তাকার পাথ, একজন সাইকেল আরোহী এরকম গোলে সাইকেল চালাচ্ছে, ঠিক আছে, এবার সাইকেল চালাচ্ছে, তখন সে সাইকেল আরোহীর ওপর কী করে, একটা নর্মাল রিয়াকশন ভিতরের দিকে অভিকেন্দ্র বল কাজ করে, ঠিক আছে, লম্বালম্বিভাবে। এটা তোমার গাড়ির ক্ষেত্রেও তাই হয়, এভাবে তোমরা বুঝতে পারবে। এখানে এটা বলা হয়েছে গ্রাউন্ড সাপ্লাই করছে। তারপর এখানে দেখো এবার সেন্ট্রিফিউগাল ফোর্স নিয়ে আলোচনা করবো আমরা। সেন্ট্রিফিউগাল ফোর্স, ঠিক আছে, সেন্ট্রিফিউগাল ফোর্সকে আমরা বলে থাকি অপকেন্দ্র বল। দেখো, অপকেন্দ্র বল খুব একটা ইম্পর্টেন্ট নয়, এটা হচ্ছে আমাদের দেখার উপর নির্ভর, আমরা যে কোনো একটা বস্তুকে কী জায়গা থেকে দেখছি আমরা সেটার উপর অনেকটা নির্ভর করে, এটা খুবই অল্প পরিমাণের ফোর্স। দেখো, ইন দ্য অ্যাপ্লাইং অফ নিউটনস ল অফ মোশন উই হ্যাভ টু কনসিডার সাম ফোর্সেস হুইচ ক্যান নট বি অ্যাসাইন টু অ্যানি অবজেক্ট ইন দ্য সারাউন্ডিং, যেটা কি আমাদের আশেপাশে পরিবেশের উপর নির্ভর করে। দিস ফোর্স আর কল সিউডো ফোর্স অর ইনিশিয়াল ফোর্স। ঠিক আছে, এটা মনে রাখবে। এটা সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে, মনে করো কোনো একটা নাগরদোল্লা ঘুরছে এবং বাইরে থেকে একটা নাগরদোল্লা কোনো একটা ব্যক্তিকে দেখছে, ঠিক আছে, কোনো একটা বাইরে থেকে নির্দিষ্ট একটা ব্যক্তিকে দেখছে, ঠিক আছে, সে যেটা অনুভব করবে, কিন্তু এই নাগরদোল্লার মধ্যে যে ব্যক্তি বসে আছে সে সেটা অনুভব করতে পারবে না, মানে ফোর্সটা, ঠিক আছে। তো এই ধরনের বলই হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। কিছু ওখানে উদাহরণ দেখে নেবে, যেমন এখানে ক্রিম সেপারেটেড করা হচ্ছে একটা সেন্ট্রিফিউগাল ফোর্সের উদাহরণ, ঠিক আছে। সেন্ট্রিফিউগাল ফোর্স খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবে দেখে নাও। তো ফ্রেন্ডস এখানে তোমরা দেখবে মোমেন্ট অফ ফোর্স, ঠিক আছে, মোমেন্ট অফ ফোর্স দেখে নাও। মোমেন্ট অফ ফোর্স কী বলছে দেখো, দ্য রোটেশনাল এফেক্ট অফ এ ফোর্স অন এ বডি অ্যাবাউট অ্যান অ্যাক্সিস অফ রোটেশন ইজ ডেসক্রাইবড ইন টার্মস অফ মোমেন্ট অফ ফোর্স। ঠিক আছে, একটু ভালো করে বুঝিয়ে দিই। দেখো, মোমেন্ট অফ ফোর্স কী বলছে, মনে করো যে এটা একটা দরজা, ঠিক আছে, মনে করো এটা একটা দরজা, এটার সাথে দরজা তো লেগে থাকে এভাবে, আমরা এই একদিক দিয়ে খুলি দরজাটা, মনে করি এটা একটা দরজা লেগে আছে, ঠিক আছে, এটা একটা দরজা, ঠিক আছে। এখানে আমরা কী করি, সাধারণত ফোর্স প্রয়োগ করি, এখানে ফোর্স প্রয়োগ করছি আমরা, যে দরজাটা কী হচ্ছে, দরজাটা খুলে যাচ্ছে, আবার এইভাবে এখানে ফোর্স প্রয়োগ করে আমরা দরজা টেনে দিই, দিয়ে দরজাটা বন্ধ করে দিই, ঠিক আছে। তো এখানে ফোর্সটা কীভাবে কাজ করছে, এখানেই কাজ করছে মোমেন্ট অফ ফোর্স। অর্থাৎ এখানে যে মোমেন্ট অফ ফোর্স হচ্ছে সেটা হচ্ছে আমরা দরজার উপরে যে ফোর্সটা প্রয়োগ করছি, এই যদি দরজা হয়, ঠিক আছে, এই দরজার উপরে যে ফোর্সটা প্রয়োগ করছি, আর এই যে প্রথম থেকে যে বাহুটার দৈর্ঘ্য, ঠিক আছে, এটাকে আমরা গুণ করেই পেয়ে যাই, ঠিক আছে, এটাকে আমরা গুণ করেই পেয়ে যাই মোমেন্ট অফ ফোর্স। অর্থাৎ মানে এই যে টোটাল লেন্থটা, এই লেন্থ, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এই যে টোটাল দরজার লেন্থটা আর এখানে যে ফোর্সটা প্রয়োগ করব এটাই হচ্ছে মোমেন্ট অফ ফোর্স, ঠিক আছে। কারণ এখানে দেখো কী হচ্ছে, দরজাটা যখন খুলছি আবার আমরা লাগাচ্ছি, তখন তো রোটেশনাল এফেক্ট হচ্ছে না, একটা রোটেশনাল এফেক্ট হচ্ছে অ্যাবাউট অ্যাক্সিস, একটা অ্যাক্সিসের উপর। কিংবা এভাবে ভাবতে পারো যে একটা রড আছে লোহার, সেই লোহার রডটাকে যদি আমরা এভাবে যদি একটা ফোর্স প্রয়োগ করি, ঠিক আছে, সেই রডটাকে এভাবে বেঁকে যাবে, ঘুরে যাবে, ঠিক আছে। এই ধরনের ফোর্সকে আমরা বলবো মোমেন্ট অফ ফোর্স। দেখো, মোমেন্ট অফ এ ফোর্স অ্যাবাউট অ্যান অ্যাক্সিস অফ রোটেশন is measured as the product of magnitude of force and perpendicular distance of direction of force from the axis of rotation। ঠিক আছে, তো এখানে মনে রাখবে কীভাবে মেজার করা হয়, মোমেন্ট অফ ফোর্স সমান ফোর্স ইন্টু মোমেন্ট আর্ম, ঠিক আছে, অর্থাৎ একটি সেই লম্ব দূরত্বটা আর বলেরকে গুণ করলেই আমরা পেয়ে যাব। এটার একক হচ্ছে কি, এটার এসআই ইউনিট হচ্ছে নিউটন মিটার। তো ফ্রেন্ডস এবার আমরা সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ে আলোচনা করব। ফ্রেন্ডস দেখে নাও সেন্টার অফ গ্র্যাভিটিটা কী, ঠিক আছে। দেখো, দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ বডি ইজ দ্য পয়েন্ট
through which the entire weight of a body acts. The center of gravity of a body does not change with the change in orientation of body in space. ঠিক আছে, তো সেন্টার অফ গ্র্যাভিটি কী বলছে, মনে করো কোনো একটা বস্তু, ঠিক আছে, এই কোনো একটা বস্তু নিলাম, এরকম একটা অসম আকৃতির বস্তু নিলাম, এই বস্তুটার মধ্যে সম্পূর্ণ ভরটা যেখানে আবদ্ধ, ঠিক আছে, মনে করো এই জায়গায় হলো, এই জায়গায় একটা জায়গা পেলাম, বিন্দু পেলাম আমি, ঠিক এই বিন্দুটাকে আমরা বলবো সেন্টার অফ গ্র্যাভিটি, মানে যেখানে বস্তুটির সমস্ত ভরটা আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আছে, তো সেটাকে আমরা সেই জায়গাটাকে বলবো সেন্টার অফ, তো ফ্রেন্ডস এই জায়গাটাকে আমরা বলবো সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে। সেন্টার অফ গ্র্যাভিটি মানে হচ্ছে যে একটা বস্তুর সম্পূর্ণ ভর যে বিন্দুটার মধ্যে ধরা হয় সেটাকে আমরা বলবো সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে। দ্য ওয়েট অফ এ বডি অ্যাক্টস থ্রু সেন্টার অফ গ্র্যাভিটি ইন দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশন, অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটির কী হয়, সবসময় নিচের দিকে কাজ করে, ডাউনওয়ার্ড ডাইরেকশন। হেন্স এ বডি can be brought to equilibrium by applying a force equal to its weight in the vertically upward direction through center of gravity, ঠিক আছে। সুতরাং একটা বডি যখন কি করে ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে তখন সবসময় সেটা সেন্টার অফ গ্র্যাভিটির নিচের দিকেই কাজ করে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এবার আমরা ইকুইলিব্রিয়াম নিয়ে আলোচনা করব। ইকুইলিব্রিয়াম যাকে আমরা বলা হয় সাম্য ব্যবস্থা, ঠিক আছে, বাংলা বলা হয় সাম্য ব্যবস্থা। দেখো ইকুইলিব্রিয়াম হচ্ছে if the resultant of all force acting on a body is zero then the body is said to be equilibrium, ঠিক আছে। অর্থাৎ একটা বডির ওপর যখন সমস্ত রকমের বলের সমষ্টি শূন্য হয়ে যায়, মনে করো এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, তাকে এইদিকে টানা হচ্ছে 5 নিউটন বল দিয়ে, এইদিকে টানা হচ্ছে 5 নিউটন বল দিয়ে, ঠিক আছে, দিয়ে এই দুটো বলের যে রেজাল্টেন্ট ফোর্স এদিকে আসলো এফ, সেই বলটার সমান আমি অপোজিট বল এইদিকে অপর দিকে এফ প্রয়োগ করলাম, ঠিক আছে, তাহলে বস্তুর ওপর কী হয়ে যাবে, একটা সাম্যাবস্থায় থেকে যাবে, বস্তুটি এখানে স্থির থেকে যাবে, ঠিক আছে, এখানে স্থির থেকে যাবে। সুতরাং এইরকম অবস্থাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা, ঠিক আছে। দেখো ইফ এ বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম ইট উইল বি এইদার অ্যাট রেস্ট অর ইন ইউনিফর্ম মোশন, একটা বস্তু সাম্যাবস্থায় যখনই থাকবে, যখন সেটা স্থির থাকবে অথবা কোনো সুষম গতিতে থাকবে, ইট ইজ অ্যাট রেস্ট দ্য ইকুইলিব্রিয়াম ইজ কল্ড স্ট্যাটিক আদারওয়াইজ ডাইনামিক, যখন বস্তুটি স্থির থাকবে তখন তাকে আমরা বলবো স্ট্যাটিক, আর যখন বস্তু চলতে থাকবে তখন তাকে বলবো ডাইনামিক, ঠিক আছে। দেখো স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইজ অফ দ্য ফলোয়িং 3 টাইপস। স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম মানে কি বললাম, যখন বস্তুটি স্থির থাকবে, ঠিক আছে। তো স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম, একটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম, আর একটাকে বলা হয় নিউট্রাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। স্থায়ী সাম্যাবস্থা, অস্থায়ী সাম্যাবস্থা, আর এরকম নিস্পন্দ বা সাম্যাবস্থা, এরকম কিছুটা বলে। তো দেখো প্রথমে জানবো স্টেবল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, বা স্থায়ী সাম্যাবস্থা কাকে বলে। দেখো ফ্রেন্ডস, তো স্থায়ী সাম্যাবস্থা হচ্ছে if on slight displacement from equilibrium position a body has tendency to regain its original position, it is said to be stable equilibrium। আর ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, মনে করে দেখো এরকম একটা কোনো একটা পাত্র আছে বা কোনো একটা জায়গা আছে, ঠিক আছে, এরকম এখানে একটা আমি বল নিলাম, মনে করো খেলা করা বল নিলাম, ঠিক আছে, সেই বলটাকে আমি এখান থেকে হালকা একটু সরিয়ে দিলাম, তাহলে বস্তুটি কী হবে দেখো আবার এই ঠিক এই জায়গাতেই পৌঁছে যাবে। বস্তুটি মনে করো এখানে সরিয়ে দিলাম, বস্তুটি আবার এখানে গড়িয়ে আবার এখানেই চলে আসবে, মানে এখানে এইদিকেও যদি বস্তু একটু আগিয়ে দিই আমি, আবার এখানেই চলে আসবে। তো এই ধরনের ইকুইলিব্রিয়াম করবে স্টেবল ইকুইলিব্রিয়াম, মানে কি হচ্ছে এই বস্তুটা দেখো এ বডি হ্যাজ টেন্ডেন্সি টু রিগেইন ইটস অরিজিনাল পজিশন, মানে বস্তুর কী করেছে দেখো এখান থেকে যদি আমি একটু সরিয়ে দিই আবার এখানেই চলে আসছে, সবসময় তার রিগেইন করছে অরিজিনাল পজিশনটাকে। তো এই ধরনের ইকুইলিব্রিয়ামকে আমরা বলবো স্টেবল ইকুইলিব্রিয়াম। আর আনস্টেবল ইকুইলিব্রিয়ামটা কি, আনস্টেবল ইকুইলিব্রিয়াম হচ্ছে ঠিক এর উল্টো। দেখো আনস্টেবল ইকুইলিব্রিয়ামটা দেখো, আনস্টেবল ইকুইলিব্রিয়াম হচ্ছে দেখো ইফ অন স্লাইট ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন এ বডি মুভস ইন দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট and does not regain its original position, the equilibrium is said to unstable equilibrium. In this equilibrium the center of gravity of the body is at highest position, ঠিক আছে। অর্থাৎ আনস্টেবল ইকুইলিব্রিয়াম কেমন ধরনের, মনে করো বস্তুটাকে আমি উল্টে দিলাম, ঠিক আছে, এটা আমাদের রান্না করা কড়াই ভাবতে পারো। তো রান্না করা কড়াই হলে তোমরা ভালো বুঝতে পারবে ওভাবে যে রান্না করা কড়াই কিংবা হাঁড়িকে যদি তোমরা এভাবে উল্টে দাও,
ঠিক আছে, তার মনে করো তার উপরে একটা বল রাখলে, সেই বলটাকে যদি হালকা একটু সরিয়ে দাও তোমরা, বলটা কী হবে সোজা নিচে এভাবে পড়ে যাবে। সেটা কি আর কখনো আগের জায়গায় আসতে পারবে? পারবে না, আগের মতো আগের জায়গায় সে আসতে পারছে না। তো এই ধরনের ইকুইলিব্রিয়ামকে আমরা বলবো আনস্টেবল ইকুইলিব্রিয়াম, কারণ সেটা আগের জায়গায় আসতে পারছে না। এখানে দেখো দেখেই বোঝা যাচ্ছে বস্তু সবসময় কী থাকছে, হাইস্ট পজিশনে থাকছে। দেখো দ্য সেন্টার অফ গ্র্যাভিটি বডি ইজ দ্যাট হাইস্ট পজিশন। তাহলে কী হচ্ছে, এটা আনস্টেবল ইকুইলিব্রিয়ামে সেন্টার অফ গ্র্যাভিটি থাকছে হাইস্ট পজিশনে। আর যদি বলি আমি স্টেবল ইকুইলিব্রিয়ামে সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকছে, সব থেকে লোয়েস্ট পজিশনে এখানে থাকছে। ঠিক আছে, এবার আমরা পড়বো নিউট্রাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, নিউট্রাল ইকুইলিব্রিয়ামটা কি দেখো বলছে, ইফ অন স্লাইট ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন এ বডি হ্যাজ নো টেন্ডেন্সি টু কাম ব্যাক টু ইটস অরিজিনাল পজিশন or to move in the direction of displacement, it is said to be neutral equilibrium. In neutral equilibrium the center of gravity always remains at the same height. অর্থাৎ এক্ষেত্রে বলছে সেন্টার অফ গ্র্যাভিটি সবসময় একই হাইট থাকবে। মনে করো এটা একটা কোনো একটা তল বা সারফেস, ঠিক আছে, এটা একটা তল বা সারফেস, এর উপরে আমি একটা বল রাখলাম, বলটাকে আমি এখান থেকে একটু গড়িয়ে দিলাম। ঠিক আছে, যে বলটা এখান থেকে গড়িয়ে ঠিক এরকম হয়ে গেল মনে করো। তো এই যে জায়গায় আসলো সেটা আর আগে সারফেসটা মনে করো প্লেন সমান সারফেস, ঠিক আছে, সেটা তো আগের জায়গায় আসার প্রবণতা দেখাবে না, সেটা সামনের দিকে মুভ করছে। তো এই ধরনের ইকুইলিব্রিয়ামকে আমরা বলবো নিউট্রাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে ফ্রেন্ড, তো এবার আমরা আলোচনা করব কন্ডিশন ফর স্টেবল ইকুইলিব্রিয়াম, অর্থাৎ আমাদের স্থায়ী সাম্যাবস্থা হতে গেলে কী কী কন্ডিশন ফলো করা দরকার। তো দেখো, ফর দি স্টেবল ইকুইলিব্রিয়াম অফ এ বডি দ্য ফলোয়িং টু কন্ডিশন শুড বি ফুলফিলড। যাকে দুটো কন্ডিশন মেনে চলতে হবে একটা স্থায়ী সাম্যাবস্থা হতে গেলে। তো ফ্রেন্ডস, সেই দুটো স্থায়ী ইকুইলিব্রিয়াম কী কী দেখে নাও। প্রথমে হচ্ছে দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য বডি শুড বি অ্যাট দি মিনিমাম হাইট, অর্থাৎ প্রথমে বলে দিচ্ছি আমি বস্তুটা কী হতে হবে, মিনিমাম হাইটে হতে হবে। আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে দ্য ভার্টিক্যাল লাইন পাসিং থ্রু দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য বডি শুড পাস থ্রু দ্য বেস অফ দ্য বডি। ঠিক আছে, আর দ্বিতীয় কন্ডিশনটা কী বলতে দেখো, দ্য ভার্টিক্যাল লাইন মানে একটা উলম্ব যদি রেখা পাস করা হয় সেটা কোন দিক দিয়ে যাবে, সেটা সবসময় বস্তুটির দিয়ে পাস করবে। ঠিক আছে, শুড পাস থ্রু দ্য বেস অফ দ্য বডি, যেটা বস্তুটির বেস দ্বারা পাস করবে যদি কোনো ভার্টিক্যাল লাইন টানা হয়। ঠিক আছে, এইভাবে। তো এরপরে হচ্ছে ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার, এটা নিয়ে আলোচনা করবো। তো ফ্রেন্ডস, তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তো আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট করা আছে, ওখান থেকে দেখে নিতে পারো, বা চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। ধন্যবাদ।